সবাইকে স্বাগত। এটি নিউজ। আপনারা দেখছেন হ্যাপেনিং পয়েন্ট। আপনাদের সাথে আছি আমি আকাশ এহসান। দর্শক, হ্যাপেনিং পয়েন্টে আমরা প্রায় প্রতিদিন ঠিক এই সময়ে হাজির হয়ে যাই নতুন অতিথি এবং নতুন বিষয় নিয়ে। আমাদের আজকের বিষয় নিরাপদ খাদ্য, এবং আমাদের সাথে আজকে স্টুডিওতে যুক্ত হয়েছেন ফয়সাল মাহবুব ভুইয়া, সভাপতি খিলগাঁও তালতলা ব্যবসায়ী কল্যাণ পরিষদ। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকেও। দর্শক, যেমনটি বলছিলাম, আমাদের আজকের বিষয় নিরাপদ খাদ্য, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। কথা না বাড়িয়ে আমি চলে যেতে যাচ্ছি আমাদের আগত অতিথির কাছে। জনাব ফয়সাল মাহবুব ভুইয়া, এক কাপ চা আছে আমাদের হাতে। আমরা এই চা খেতে খেতে আলোচনায় চলে যাই যে আসলে নিরাপদ খাদ্য কতটা গুরুত্বপূর্ণ, এবং আমরা দৈনন্দিনভাবে নানা ধরনের খাবার গ্রহণ করে থাকি। এটা আসলে ফেলে দেওয়ার মতো কোনো বিষয় নেই এবং আমাদের জীবনের সাথে জড়িত মৌলিক চাহিদার মধ্যে একটি। নিরাপদ খাদ্যের গুরুত্ব আসলে কতটুকু আপনি বলবেন, আর নিরাপদ খাদ্যটাই বা কি আপনার কাছে? আসলে নিরাপদ খাদ্য আমাদের প্রত্যেকটা মানুষের জন্যই একটা জরুরি বিষয়। নিরাপদ খাদ্য ছাড়া আপনি যে জিনিসটা খাবেন এটার প্রতিফলন আপনার শরীরের মধ্যে ইম্প্যাক্ট করবে। আপনি যদি খাবারটা যদি ভালো না খান, আপনার শরীরটা ভালো থাকছে না। আমাদের যেই দেশের যে অবস্থা বা আমাদের যে পারিপার্শ্বিক, আমরা কিছু খেলে পরেই দেখবেন যে আমাদের বুক জ্বালা করছে, গ্যাস হচ্ছে, লিভার প্রবলেম হচ্ছে, কিডনি প্রবলেম হচ্ছে। এই জিনিসগুলো খুবই একটা জরুরি বিষয় একদম, যে যার কারণে আমাদের নিরাপদ খাদ্যর উপরে একটা বিশাল ইম্প্যাক্ট দেওয়া উচিত। সেই ক্ষেত্রে আমরা যে রেস্টুরেন্ট ব্যবসা যারা করি, আমরা এগুলা কিন্তু ভালোভাবে ফলো আপ করি যাতে একটা ভালো খাবার দেওয়া যায় এবং সেইখানে ভালো কিছু করা যায়। এটার সাথে কিন্তু আমাদের যে একটা ইন্ডাস্ট্রিয়াল একটা সংযোগ, আমাদের এতগুলা লোক কাজ করতেছে, আমরা বাইরের থেকে জিনিসপত্র সংগ্রহ করতেছি, তেল, চিনি, লবণ, এগুলো যে 100% ভালো সেটা তো আমরা স্যাটিসফাই হতে পারছি না, কারণ আমরা যতক্ষণ পর্যন্ত না বুঝতে পারছি। একদম। প্লাস আমরা দিতে চাচ্ছি যে এগুলো পরিবেশ সম্মত খাওয়া। আমাদের সাথে খালি আমরা দিলেই তো হবে না, আমাদের সাথে যারা খাবে এটার সাথে যে প্রাইজিংয়ের একটা ব্যাপারও ডিপেন্ডস করে। আমাদের যে জনসংখ্যার ম্যাক্সিমামই তো নিম্নবিত্ত আয়ের লোকজন, তাদের পক্ষে কিনে খাওয়া খুব টাফ রেস্টুরেন্টগুলো। একদম। তারা তো ম্যাক্সিমাম ওই ফুটপাতের আশেপাশে যেসব কার্টগুলা থাকে তাতে খায়। আমাদের যেমন রেস্টুরেন্টগুলোতে যেরকম নিরাপদ খাদ্য বা ভোক্তা অধিকার আমাদেরকে একটা চাপের মধ্যে সেফটি মেনটেন করতে হয় এবং চাপও রাখে আমাদের, আমরা সেগুলোকে মেনটেন করতে যাই হিমশিম খাই এবং করতেও হয় মোবাইল কোর্টের কারণে। কিন্তু এই যে ফুড কার্টগুলো রাস্তা পাশে বিক্রি হচ্ছে, তাদের কি আপনার এই হাইজিনিক পন্থা অবলম্বন করে? কিছুই করে না। যার কারণে আমাদের এই যে ইম্প্যাক্টটা হচ্ছে, আমাদের এই যে লোকজনের রোগের পরিমাণ বেড়ে গেছে এবং আমরা অসুস্থ হয়ে পড়ছি, এই জিনিসটা কিন্তু পুরাটাই ডিপেন্ডস করছে আমাদের নিরাপদ খাদ্যের জন্য। খাদ্যাভ্যাস যেটা, খাদ্যাভ্যাসের মধ্যে যে বলেন আপনি, এখন তো সব কিছুর মধ্যেই একটা আছে যে একটা ফুলকপি হচ্ছে, সেখানে আপনার ওই মেডিসিন দিয়ে সেটাকে বড় করছে, সেটাও একটা বড় ইম্প্যাক্ট করছে। রাসায়নিক সারের কারণে হচ্ছে। আমরা তেল খাচ্ছি, সেই যে তেলটা সেটা 100% পিওর না। আপনি দেশের বাইরে যেখানেই যান, আপনি 100% ফ্রাই আইটেম খান, কিছু হবে না। কিন্তু আমাদের দেশে একটু খেলে পরে সেটা বুক জ্বালা করবে শরীরে, কারণ আমরা তো খাচ্ছি পাম অয়েল, সেরকমভাবে হচ্ছে না। আমাদের দেশে যে জিনিসটা হয়, এগুলো প্রথম চেন যেটা আমাদের সাপ্লাই যেখান থেকে আসতেছে, যে প্রোডাকশনগুলো দিচ্ছে, তাদেরকে প্রথম থেকেই যদি আমরা কন্ট্রোলে আনতে পারি, তেলের প্রোডাকশন যারা দিচ্ছে তাদেরকে কন্ট্রোল করে যে হ্যাঁ তুমি 100% সোয়াবিনটাকে পিওর করে তারপর তুমি একটা গুরুত্বপূর্ণ বিষয় আসতেছে। আপনি বুঝাতে চাচ্ছেন যে আসলে উৎপাদক, ভোক্তা, তার মাঝে সরকারের যে অবদান বা নীতি নির্ধারণ যারা করছেন, তাদেরও যে এটি সিস্টেমেটিক ওয়েতে চেঞ্জ করে দেওয়া উচিত, সেই বিষয়টা আপনি নিয়ে আসছেন। খুবই গুরুত্বপূর্ণ। ডেফিনেটলি আপনি জিনিসটা হচ্ছে যে আপনি ভোক্তা অধিকার বলেন আর আপনি নিরাপদ খাদ্য বলেন, এরা কিন্তু ওই যে রুট লেভেলে যে রেস্টুরেন্টগুলোকে করতেছে, কিন্তু গোড়ায় যারা ম্যানুফ্যাকচারার, আপনার চিনি ফ্যাক্টরি বলেন, অয়েল ফ্যাক্টরি বলেন বা সেই সব জায়গায় কিন্তু তারা যাচ্ছে না, তাদেরকে কোনো ইম্প্যাক্টও হচ্ছে না। আমাদের এসে ধরে একটা ফাইন করে দিয়ে গেল বা কিছু করে গেল, আমরা এটার জন্য কিন্তু বিরাট ইম্প্যাক্ট পড়ে। একটা দোকানকে যদি আপনি 2 লাখ, 2.5 লাখ, 4 লাখ টাকা ফাইন করেন, তার পক্ষে কিন্তু কন্ট্রোল করা খুব কষ্ট, সার্ভাইভ করা খুব টাফ হয়ে দাঁড়ায়।
কিন্তু এটা যদি আপনি প্রথম থেকে চেনটা প্রথম থেকেই ধরেন, মানে উৎপাদনের প্রথম ধাপ থেকে, যেরকম তেলের, চিনির, তারপরে মাঠ পর্যায়ে যে জিনিসগুলো হচ্ছে সেইগুলোর থেকে যদি আপনি কন্ট্রোল করে আসেন, তাহলে দেখবেন অটোমেটিকলি আপনার সমস্ত কিছু ভালো হয়ে যাবে। যেমন আমরা মাঝখানে আগুন লাগার পরে দেখি যে অনেকগুলো দোকানপাট বন্ধ করে দেওয়া হয়, তারা সিস্টেম না মেনে বা নিয়ম নীতি না মেনে তারা ব্যবসা স্থাপন করেছে বলা হয়েছে। কিন্তু প্রথম থেকে যদি এই ব্যাপারগুলো আসলে নজরদারি করা হতো, এতগুলো মানুষের আসলে জীবনের ক্ষতিও হতো না, ব্যবসায়েরও ক্ষতি হতো না। আপনি আমাদের দেশে যে জিনিসটা হচ্ছে, আমাদের দেশের যেই সিস্টেমে যেই এই যে আমাদের যে রাজুকের যেই ইমপ্লিমেন্ট, যেটা যেসব ক্রাইটেরিয়া আছে, আমাদের যখন স্বাধীনতার পর থেকে 52 বছর হয়ে গেছে, কিন্তু সেই জিনিসটা কি ফলো আপ হয়েছে? সেই ক্যাটাগরিতে কোনো বিল্ডিং প্রস্তুত হয়েছে যেটা এখানে রেস্টুরেন্ট হবে বা এখানে অফিসিয়াল ইয়েতে হবে? আমরা এখন যারা আছি, আমরা তো অ্যাকচুয়ালি কোনোভাবেই 100% অ্যাকুরেশন করে একটা রেস্টুরেন্ট করার মতো ক্যাপাবল না, কারণ সেরকম কোনো বিল্ডিংই নাই যেটাকে 100% ক্যাপাবল করে একটা রেস্টুরেন্ট চালাতে। তাহলে পরে এই হ্যাজার্ড তো হইতেই পারে। আর সেই জিনিসটা হলো কি, রেস্টুরেন্ট করার মতো বা ইয়ের মতো, যেরকম সিলিন্ডারকে সেপটিসাইড করা বা গ্যাস, ইলেকট্রিকের বা পানির বা ওই যে সমস্ত কিছু যদি আমরা সাফিসিয়েন্ট করতে চাই, আমাদের পক্ষে সম্ভব না। পানির অভাব, গ্যাসের অভাব, ইলেকট্রিকের অভাব, সব কিছুতে এর মধ্যেই অভাব। রাস্তায় সরু না থাকলে পরে সেখানে ফায়ারের হ্যাজার্ড থাকতেই পারে। গ্যাস যদি আমরা ঠিক মতো বাইরে কোথাও না রাখতে পারি, সেখানে ফায়ারের হ্যাজার্ড হতে পারে, তাতে এরকম সমস্যা হবেই। তা আমরা চাচ্ছি যে একটা প্রপার ইয়েতে এসে আমাদেরকে সময় দিয়ে সেরকমভাবে যদি প্রপার ট্রিটমেন্ট করে, দেশের প্রথম চোটে তো আপনাকে রুট লেভেল থেকে যে বাড়িঘরগুলো যখন করবে, এটা কমার্শিয়াল হবে, এটা রেস্টুরেন্টের জন্যই হবে, এটা ইসের জন্য, তাহলে পরে একটা ক্রাইটেরিয়া। অনাকাঙ্ক্ষিত বিষয়গুলো আসলে কেউই চায় না, সেখান থেকে আসলে যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন তাদের নীতিগুলো এবং যে বিষয়গুলো, নিয়মনীতিগুলো স্ট্রংলি এগিয়ে নিয়ে যেতে হবে, যাতে সবার জন্য একটি অবভিয়াসলি আপনি ওই যে প্রথম থেকে যদি আমি যেটা বলছি আপনাকে, প্রথম থেকে যদি আপনি এটাকে রেগুলারাইজ করেন, তাহলে পরে দেখবেন যে সব কিছুই আস্তে 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 ঠিক হয়ে যাবে। একটা দেশ আগাতে হলে পরে তাকে প্রথম থেকেই সুন্দরভাবে গুছায় নিতে হবে, যে জিনিসটা আমাদের এখনো পর্যন্ত আমরা করতে পারিনি। একটা বিষয় যদি নিয়ে আসতে চাই এখন আরেকটি প্রসঙ্গে, আসলে আপনি একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী, তো সেই প্রেক্ষিতে আপনি কাছে জানতে চাইবো, ফাস্টফুড বা জাঙ্ক ফুড আমরা জানি আমাদের শরীরের জন্য ক্ষতিকর, তো সেই পার্সপেক্টিভ থেকে, সেই চিন্তা ধারণা থেকে আসলে আপনার এই মুখরোচক খাবারগুলো সম্পর্কে মতামত কি? আমি আপনার কথায় যেটা জিনিসটা হলাম গিয়া, তাহলে কি আমরা আমাদের পৃথিবীর সাথে আমরা অনেক পিছিয়ে আছি? পৃথিবীর এমন কোনো দেশ নাই যে দেশে এই ফাস্টফুড বা এই জাঙ্ক ফুডের প্রবর্তনতা নাই। তারা সবাই খাচ্ছে, সবাই চলছে, তারা কি সবাই মরে যাচ্ছে? এখন ডিউ টু আপনাকে ফুডের নিউট্রিশনের ব্যাপারে ডিপেন্ডস করে, কোনটা খেলে পরে কোনটা হবে। আমাদের শুধু ভাত আর মাছ খেলে পরে নিউট্রিশন ঠিক মতো হবে, তার সাথে মাংস খেতে হবে, মাংসটাকে সেভাবে রান্না করে খেতে হবে, এটা ডিপেন্ডস করে। এখন যদি আমি চিন্তা করি যে না, ওই আমাকে ওই স্বাস্থ্যগতভাবে মানাচ্ছে না দেখে আমি এটি ফাস্টফুডটাকে বন্ধ করে দেব, একদম 100% তো আপনি বন্ধ করতে পারবেন না। আর আমাদের মানুষ হলাম আমরা এমন একটা জিনিস, আজকে একটা খাবার, কালকে আর একটা, এই পরিবর্তনটা আমরা সবাই চাই। মনোটোনাসনেস থেকে বেরিয়ে আসতে চাচ্ছি, সেইটার থেকে আমাদেরকে খেতেই হয়। আর আগে যেরকম সিস্টেম ছিল আমাদের দেশের, যে একজন কাজ করতো, 2জন 5জন বসে খেত, এখন কিন্তু সবাই কাজ করে, এবং টাইমের অভাবের কারণে এবং ডিউ টু আপনার কাজের লোকের অভাবে এখন বেসিক্যালি যেটা হয়, আমি বাসায় যাব, আমি কাজে যাচ্ছি, আমার ওয়াইফ কাজের থেকে ফিরছে, 2জনের পক্ষে আবার রান্না করে খাওয়াটা ইটস রিয়েল টাফ। এখানটি গুরুত্বপূর্ণ বিষয় আসলে আমাদের জীবনে মনোটোনাসনেস দূর করার জন্য, টেস্ট বার্ডের টেস্ট চেঞ্জ করার জন্য অবশ্যই মুখরোচক খাবার খেতে পারে, কিন্তু পাশাপাশি আমাদের আসলে স্বাস্থ্য সচেতন হওয়া উচিত। আমাদের দৈনন্দিনভাবে আমাদের জীবনে ব্যায়াম বা মেডিটেশন এগুলো অ্যাড করা উচিত, যাতে আমাদের ব্যালেন্স একটি লাইফ লিড করতে পারি। আমি আপনার কাছে ফিরে আসবো একটি বিরতির পর। থ্যাংক ইউ। দর্শক, আমরা দেখছি হ্যাপেনিং পয়েন্ট, নিচ্ছি একটি বিরতি, সাথেই থাকুন।
দর্শক, বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন হ্যাপেনিং পয়েন্ট। আমাদের আজকের বিষয় নিরাপদ খাদ্য। আমরা ফিরে যাচ্ছি আমাদের অতিথির কাছে। জনাব ফয়সাল মাহমুদ ভুইয়া, আপনার সাথে আলোচনা করছিলাম নিরাপদ খাদ্য নিয়ে। আসলে আরেকটি বিষয়, যদি আমি জাঙ্ক ফুডের কথা বলছিলাম, একটা বিষয় বারবার পরিলক্ষিত হয় যে খাবারের ভিতরে আসলে টেক্সটাইল কালার বা রাসায়নিক অনেক উপাদান আসলে যুক্ত হয়ে যায়, আমরা জানতে পারি বিভিন্ন তথ্যসূত্রে। আসলে ফুড কালার বা টেক্সটাইল কালার আসলে বন্ধ করা কেন যাচ্ছে না, এক বিষয়। আর সেকেন্ড হচ্ছে, এই বিষয়টি কিভাবে একজন রেস্টুরেন্ট ব্যবসায়ীর হাতে আসছে? অ্যাকচুয়ালি যে জিনিসটা আপনাদের এই যে ফুড কালার বলে টেক্সটাইল যে রংটা দিচ্ছে, এটার ইম্পোর্ট করতেছে একটা সংখ্যাগরিষ্ঠ একটা লোক, এরা ইম্পোর্ট করে আনতেছে। এরা টেক্সটাইল কালারটাকে ফুড কালার ডিক্লারেশন দিয়ে তারা সার্টিফিকেট বানিয়ে আমাদের কাছে বিক্রি করতেছে। তা আমার পক্ষে তো সম্ভব না ওইটাকে ফুড কালার না ওটা টেক্সটাইলের রং, এটা ডিফারেন্সটা বাইর করা। তা এখন হয় কি, আপনাদের যে আমাদের দেশের যে অবস্থা, তাকে কেন বিএসটিআই কেন তাকে এটাকে ইম্পোর্ট করার পারমিশন দেয় এবং ইম্পোর্ট অবস্থায় তাকে কেন আটকায় না, মার্কেটাইজ করতে কেন তাকে দেয়, এটা হলো একটা বড় ফ্যাক্টর। আর 100% ফুড কালার যেটা, সেই ফুড কালার ফুড কালারও পাওয়া যাচ্ছে আমাদের দেশে এখন, কিন্তু আর সেই যুগ নাই যে আগের মতো টেক্সটাইল কালার দিয়ে রং করবে, কারণ এটা ধরলে পরে 2.5 লাখ 3 লাখ টাকা জরিমানা। এখন মোটামুটি ম্যাক্সিমাম আমাদের যারা রেস্টুরেন্ট ব্যবসা করে বা যারাই করে, ওই ফুড কালারই ইউজ করতেছে। ফুড কালারটা বেসিক্যালি ইম্পোর্ট হয়ে আসতেছে এবং সেটা সার্টিফিকেট থাকার পরও অনেক সময় আমাদেরকে বিড়ম্বনায় ফেলতে হয়, কারণ সার্টিফিকেট আমরা সবসময় হাতে নিয়ে বসে থাকতে পারি না। কিন্তু তাদের এই কোয়ালিটির এবং তাদের যে আছে, আপনি টেস্ট করে দেখতেই পারে যে এটা ফুড কালার না এটা টেক্সটাইল কালার, তাহলে পরে আমাদের জিনিসটা পরিষ্কার হয়ে যায়। আমরা যদি আরেকটু গভীরে যাই, আসলে আমাদের বর্তমান যারা প্রজন্ম শিশু, তারা আমাদের ভবিষ্যৎ। আসলে আমি একটি পরিসংখ্যানে দেখেছিলাম যে প্রায় 40% শিশু খাদ্যবাহিত রোগে আক্রান্ত এবং প্রায় প্রতি বছর 1.5 লাখ 1,25,000 মতো শিশু মারা যায় এই খাদ্যবাহিত রোগের কারণে। আসলে তারপরে আমরা সচেতন হই না, বা আমাদের 7 জুন একটি খাদ্য দিবস হিসেবে আসলে পালিত করা হয়। আসলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য তো আমাদের চিন্তা করা উচিত। নীতি নির্ধারণের পর্যায়ে আসলে আপনি অনেকগুলো বিষয় আনছিলেন, আর কোন কোন বিষয়গুলো ইমপ্রুভমেন্ট প্রয়োজন বলে মনে করছেন? আপনি যে জিনিসটা হলো আমাদের এই শিশু খাদ্য, যেটা শিশু খাদ্য তো আমরা আর করি না রেস্টুরেন্ট ওয়াইজ। আমাদের রেস্টুরেন্টে আমরা যে খাবারগুলো দিচ্ছি বা দেই, আমরা চেষ্টা করি 100% এটাকে হাইজেনিক এবং সুন্দর পরিবেশে পরিবেশন করা। এখন আপনি যদি রাস্তার সাথে কার্টের সাথে তুলনা করেন, সেই খাবার যদি সেই লোক খাচ্ছে, সেগুলোর মেনটেনেন্স এবং তাদের কোয়ালিটি এক হবে না। এখন আপনাকে ধরতে হবে ওই যে রুট লেভেল থেকে। আমি প্রথম থেকেই বলতেছি যে প্রথম থেকেই যদি আপনাকে ধরতে হয়, তাহলে পরে ইম্পোর্ট থেকে এবং ম্যানুফ্যাকচারিং থেকে পয়েন্ট থেকে যে জিনিসগুলো আসতেছে, সেগুলো যাতে পরিষ্কারভাবে সুন্দরভাবে ক্লিয়ার অবস্থায় থাকে, যাতে আমাদের এই তেলের জায়গায় পাম অয়েল না খেতে হয়, চিনির জায়গায় অন্য কোনো কিছু না খেতে হয়, যেই জিনিসটা আমরা খাওয়াচ্ছি এই যে রঙের বদলে যাতে এই টেক্সটাইল ড্রাই না খাওয়াতে হয়, এগুলোকে আপনি রুট লেভেল থেকে বন্ধ করতে হবে। আচ্ছা, আপনি ওই মার্কেটে বা দোকানে রেস্টুরেন্টে হামলা দিলে পরে তো কোনো লাভ হবে না। আপনি যারা বানাচ্ছে বা যারা প্রোডাকশন করে ইম্পোর্ট করে আনতেছে, তা সেই লেভেল থেকে আপনাকে কন্ট্রোলটা করতে হবে, তাহলে অটোমেটিকলি সব। আপনি যেহেতু আসলে সভাপতি খিলগাঁও তালতলা ব্যবসায়ী কল্যাণ পরিষদের, আপনারা বড় একটি টিম, এবং খিলগাঁও আমরা দেখেছি আসলে চোখের সামনেই একদম হুট করেই মানুষের একটি জমায়েত হয়েছে, এবং অনেক ধরনের রেস্টুরেন্ট, দোকান এবং রাস্তায় তো ফুডকার্টের ছেয়ে গেছে, অভাব নেই। আসলে আপনার বড় একটি আমি বলবো যে ব্যবসায়িক সংগঠন, অবশ্যই খিলগাঁও তালতলা অনেক ব্যবসায়ী আছে, কিন্তু তারপরও আপনি বারবার বলছিলেন যে রাস্তায় ফুডকার্ট অনেক বা অনেক খাবারের দোকান, তারা তো নিয়ম বহির্ভূত অনেক কিছু না মেনেই আনহাইজেনিক পরিবেশে খাবার দাবার তৈরি করছে, যেটা মানুষের জন্য অবশ্যই ক্ষতিকর। আপনারা কি কোনো পদক্ষেপ নিচ্ছেন না, বা যারা ব্যবস্থা নিচ্ছেন না? কারণ আপনাদের জন্য তো এটা হুমকি, আপনাদের ব্যবসা একটা ওপেন থ্রেট। আমরা এটার ব্যাপারে আমরা প্রশাসনের সাথে বহুবার বসছি এবং কথা বলছি। আমাদের যে লোকাল, আমাদের প্রবলেমটা হচ্ছে খিলগাঁটা 2 থানার আন্ডারে। রাস্তার ওই পার্টটা হলো খিলগাঁ থানা, এই পার্টটা হলো রামপুরা থানা। আমাদের প্রবলেম হয় কি, ওই পার্ট থেকে ধাওয়া দিলে এই পারে এসে আশ্রয় নেয়, এই পার থেকে ধাওয়া দিলে ওই পারে আশ্রয় নিচ্ছে।
আমাদের সিটি কর্পোরেশন দুইটা, একটা হলো দক্ষিণ আর একটা উত্তর। এই একটা বিভাজনের কারণে, মানে একটা বর্ডার লাইনে হওয়াতে আমরা হয়ে গেছি যে বর্ডারের যেরকম এক দৌড় দিলে ওই পারে চলে যাচ্ছে, ওই পার থেকে দৌড় দিলে এই পারে চলে আসতেছে। এটা একটা বড় ফ্যাক্টর। আর সেকেন্ডারি যে জিনিসটা ছিল, যে রাজনৈতিকভাবে যেই ছিল, এখন তো সেটা নাই। কিন্তু এখন তো সবাই নেতা এখন। সেই নেতার কারণে এই জিনিসটা এখন সবাই ফ্ল্যাশ আউট করছে। এখন হিউজ পরিমাণে কার্ড আসতেছে এবং তাদের মধ্যে কোনো হাইজিনিং বা তাদের মধ্যে কোনো কিছুই মেনটেন করছে না, কিন্তু খাওয়াচ্ছে একই প্রোডাক্ট। আমি যেটা বিক্রি করতেছি 500 টাকা, সে বিক্রি করতেছে 100 টাকা। তা ডেফিনেটলি মানুষ তো মনে করছে যে একই জিনিস আমি কেন ওই রেস্টুরেন্টে বসে খাবো, এখানে বসেই খেয়ে ফেলছি। সেটাও একটা বড় ফ্যাক্টর হচ্ছে, কারণ তার মনিটরিয়াল সেভ হচ্ছে। তা আমাদের উচিত সব দিকেই একটা ব্যবস্থা করা, যদি ফুটপাতেও বিক্রি হয় যাতে সেইভাবে হাইজেনিক করে সেইভাবে বিক্রি করে, যাতে মানুষের ক্ষতি না হয়। আমাদের ক্ষতিটা যে শিশু, যে প্রবলেমটা, শিশু তো আর খাচ্ছে না, খাচ্ছে শিশুর মারা। সেই মার কাছ থেকে শিশুর কাছে যাচ্ছে, সেখান থেকে শিশু প্রবলেম হচ্ছে। তাহলে আমাদেরকে ওই প্রথম থেকে রুট লেভেল থেকে বন্ধ করে দিতে হবে, যাতে এরকম আর না হয়, আমরা খারাপ জিনিস না পাই। তাহলে আমি খারাপ জিনিস বিক্রি করবো না, একদম। তাতে আর আমার কোনো ঝামেলা নেই। আপনার কথা ধরে যদি একটি বিষয় নিয়ে আসতে চাই, আপনি আসলে অফ এয়ারে বলছিলেন আমার সাথে কথা, একটা রেস্টুরেন্ট দিতে গেলে প্রায় 1-1.5 কোটি টাকা চলে যায়। সেই ক্ষেত্রে একটা ফুড কার্ট দিলে কিন্তু তেমন খরচ যায় না, হয়তোবা ব্যক্তি পর্যায়ে যেতে পারে। কিন্তু আমি যেটা বলছিলাম, আপনার জন্য ওপেন স্ট্রেট, আপনার দোকানের সামনে দুটি যদি ফুড কার্ট হয়, আপনার দোকানের খাবার দাম 500 টাকা, তার 100 টাকা, কিন্তু আপনার উপর ভ্যাট ট্যাক্সের একটি বোঝাও আছে এবং আপনার রিসেন্টলি বিভিন্ন ধরনের আলোচনাও করছেন। এই বর্তমান বিষয়টি নিয়ে কি বলবেন? এই বিষয়টি নিয়ে আপনারা কতদূর এগিয়েছেন আসলে? অ্যাকচুয়ালি আমরা এটা নিয়ে আমাদের রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন থেকে বহু কিছু করার পর আমরা ভ্যাটটা কমিয়েছিলাম, 15 থেকে 5% নিয়ে আসছিলাম। 5% হলে কি মানুষের সবাই দেওয়ার মতো ক্যাপাবল থাকে এবং সবাই দিয়ে যায়। কিন্তু যখন আমি 15% অ্যাড করি, তখন একটা প্রাইজিংয়ের বিশাল একটা ডিফারেন্স এসে যায়। সেম জিনিস আমি একটা রেস্টুরেন্ট নিলে পরে 2 থেকে 2.5 কোটি টাকা খরচ করে বসছি, লোকজন আমাকে সেভাবে বেতন দিয়ে সেভাবে রাখতে হচ্ছে। হোয়ারেস আমার উল্টা পাশে যে ফুড কাটতে হচ্ছে, তার খরচ হয়তো 20 থেকে 30 হাজার টাকা তার ওই কার্ডটা বানাতে হচ্ছে। প্রতিদিন চাঁদা দিচ্ছে 500-1000 টাকা দিয়ে, সে সমানে ব্যবসা করছে। তাকে ভ্যাট দিতে হচ্ছে না, ট্যাক্স দিতে হচ্ছে না, তার কোনো রকম ইলেকট্রিক বিল দিতে হচ্ছে না, রাস্তার ল্যাম্পের লাইট দিয়ে সে ব্যবসা করে যাচ্ছে। আর ওয়ারেজ আমাকে ইলেকট্রিক বিল দিতে হচ্ছে, গ্যাস বিল দিতে হচ্ছে, পানির বিল দিতে হচ্ছে, ভ্যাট দিতে হচ্ছে, সরকারি ইনকাম ট্যাক্স দিতে হচ্ছে, বাড়ি ভাড়া দিতে হচ্ছে, লোকজনকে বেতন দিতে, বোনাস দিতে হচ্ছে। সব কিছুই আমাকে একটা বিশাল লাইবিলিটি আমার কাঁধে আছে। একদম। কিন্তু ওই ফুডকার্ট তার কিছুই নেই, আজকে আছে কালকে চলে যাবে, কালকে এখান থেকে না আরেক জায়গায় যাচ্ছে, এই পার থেকে ওই পার যাচ্ছে, ও পার থেকে ওই পার যাচ্ছে, সে সুন্দর ব্যবসা করে যাচ্ছে। সংক্ষেপে শেষ একটি প্রশ্ন, আসলে অনেক আইন আছে, তার কি যথেষ্ট প্রয়োগ আছে কিনা, কি মনে করছেন? আমাদের দেশে তো আইনের কোনো প্রয়োগই নেই। আচ্ছা, আপনি দেখেন না, কোথাও আপনি রাস্তা পার হতে যান, আমরা কি আইন মেনে চলি? আমরা কেউই আইন মানি না। এটা আমাদের একটা নৈতিক হয়ে দাঁড়াইছে। মানে আমি মনে করি আমি নিজে সেলফ করতে পারবো, আমি তার জন্য আমি কোনোভাবে আইন মানতে চাই না। এই সময় সবাই কিন্তু এই জিনিসটা মানে আমারটা আমি করব, আমার গায়ের জোরে করে যাব, এটা ঠিক না। আসলে আইনের প্রয়োগ না থাকলেও আমরা আসলে সবাই নিজের জায়গা থেকে সচেতন হব, ব্যক্তি পর্যায় থেকে, কারণ আমরা মানুষের জন্য ভাবতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ যে আপনি আমাকে অনুষ্ঠানে নিয়ে এসেছেন এবং কিছু বলতে পারলাম, আমাদের যে সমস্যাগুলো সেটা তুলে ধরতে পারলাম, এর জন্য আপনাকেও অক্রান্ত ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছেন হ্যাপেনিং পয়েন্ট। আমাদের আজকে বিষয় ছিল নিরাপদ খাদ্য। আজকে এই পর্যন্তই। সাথে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ।